পকেটে কিছু আসা তো দূরের কথা, খরচাটাকে উঠছে? এই যদি মনে হচ্ছে বিঘা পিছু আপনার 7-8 হাজার টাকা লোকসান হবে। আপনাদেরকে ওই লাঙল দিয়ে টানা হয় না? আর যে আলু নিচ্ছে এটা তো একদম গল্প কথা না, এটা শোনা কোথায়। সরকার বলেছে এটা সত্যি কথা, এখন নিচ্ছে কি না নিচ্ছে এখন সেটাই হচ্ছে ব্যাপার। এবার যদি মানে নেওয়া হচ্ছে সেটা পঞ্চায়েতের মারফত হতে পারে, সেটা মান্ডির মারফত হতে পারে, কিন্তু সেসব তো কোনো খবরই পাচ্ছি না। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন? প্রদীপ হেমব্রম। প্রদীপ হেমব্রম। এটা কি জায়গা রয়েছে দাদা? এটা হারপুর। হারপুর, ধনিয়াখালী। হারপুর ধনিয়াখালী থানা, ধনিয়াখালী পড়ছে তাই তো? আর ব্লকও ধনিয়াখালী। অবশ্যই। আচ্ছা, তো এখানে কতটা জমিতে কাজ করছেন? এটা 2 বিঘে জমি আছে। 2 বিঘা মানে যেটা খোলা হয়েছে এখান থেকে ওই এটা কতটা হবে কাটা আসতে হবে? আচ্ছা, মোট এখানে 2 বিঘা জমি রয়েছে। তো এইটুকুনি আজকে খোলা হবে। তো সব পরিবারের লোকেরাই কাজ করছে নাকি? হ্যাঁ, এখন তো মানে শ্রমিক পাওয়া যাচ্ছে না, তারপর আলুর যে হারে দাম হচ্ছে লেবার নিয়ে কাজ করাও সম্ভব হয়ে উঠছে না নাকি? না না। তো কতদিন ধরে খুলছেন আলু? গতকাল 1 বিঘে জমি খুলেছি, আজকে 2 বিঘে জমি। মানে গতকাল থেকেই শুরু করেছেন? হ্যাঁ। তো পুরোটাই কি চন্দ্রমুখী? হ্যাঁ, পুরোটাই চন্দ্রমুখী। আর অন্যান্য যেমন অন্যান্য বন আলু যেগুলো রয়েছে, কলম্বো, হেমালিনী, তারপরে পেপসি, এগুলো আমি করিনি এবছর। আচ্ছা, যদিও করেননি। আচ্ছা, তো ফলন কেমন এবছর? ফলন তো গত বছরের তুলনায় ভালো মনে তো তাই হচ্ছে, কারণ আলুও গড়েছে বেশ ভালো। আলু তো দেখতে পাচ্ছি বস্তা না করা পর্যন্ত ভিভ হয়ে যাচ্ছে। দারুণ হয়েছে আলু। আর কটা 5টা হচ্ছে এখনো তো বস্তা হয় না, গতকাল মানে ভেঙেছি, জড়ো করে রেখেছি। একটা আইডিয়া তো আছে মোটামুটি 5টা হবে। 5টার বেশি চন্দ্রমুখী হয়তো হবে না, মনে হচ্ছে না 5টার বেশি হবে না। তো দাম কেমন কি হচ্ছে বললেন? 350? এটা এখন শোনা কথা। আচ্ছা, যে 350 টাকা, সেটা মুখে মুখে হয়তো আসছে, মুখে আসছে হতে পারে আবার। আমি লাস্ট 3-4 দিন আগে আপনাদের ওই কি বলে ওটা, গোপীনগরের ওইখানে একজনের সঙ্গে কথা বলেছিলাম, সেদিন 400 টাকা ছিল। দিন 4 আগের কথা বলছি আমি। আচ্ছা, তো আপনার সঙ্গে দামের ব্যাপারে কোনো কথা হয়নি? না না, এখন আমি ব্যবসাদারের সঙ্গে কোনো কথা বলিনি। তো আলু ব্যবসায়ী যখন একটা টেনশন তো আছে, আপনি নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এবছর বাজার খারাপ যাচ্ছে। তো আপনি খোঁজ খবর নেননি কিরম কি? কারণ আলুটা তো মানে মূল ব্যাপার হচ্ছে এখন ওয়েদার খারাপ আছে। আলুটাকে আগে সম্পূর্ণ খুলে বের করে রেডি করি। আচ্ছা, যদি দেখা যায় যে বাজার অনুপাতে আমার পোষাচ্ছে না, তাহলে আমাকে স্টোর করতেই হবে। যদি দেখতে পাচ্ছি যে না, মোটামুটি বিক্রি করলে কিছু টাকা লাভ পাবো, কিংবা দুমুখ সমান হয়ে যাবে, আচ্ছা, তাহলে বিক্রি করে বেরিয়ে যাবো। কারণ এবছর বেশিরভাগটাই বুঝতে পারছি যে নিলাম হবার চান্স বেশি আছে। একদম আলু অবিক্রি হয়ে যাবে আমার মন বলছে। কারণ আমার যদি এরকম বিপদ হয়, অন্যান্য চাষিদেরও তাই হচ্ছে, সব জায়গাতেই একই অবস্থা। তাহলে যদি আলু যদি বাইরে না পাঠানো হয়, তাহলে এই আলু এখানকার মানে মানুষ কত খাবে? তাহলে সেই আলু মানে লোয়েস্ট একটা দামে মানে ব্যবসাদার ইচ্ছা মতো দাম বলবে, এটাই হবে। তো চন্দ্রমুখী আপনি যেরকম 350 বলছেন, চন্দ্রমুখী তো 350 তো ভাবাই যায় না। না, আমি সত্যি কথা বলছে, কোনোদিন আমি দেখিনি যে এই যে আপনার পেপসি, যেটাকে আপনার লেস আলু বলে যেটাকে আমরা জানি, সেই আলুটা লেস মানে চিপসের আলু। হ্যাঁ, সেই আলুটা যে দর কোম্পানি নেয়, তার থেকে কখনো কিন্তু চন্দ্রমুখী আলু মানে নিচে নামে না। এটা কোনোদিনের জন্য দেখি। তো পেপসির কিরকম দামটা যায় এখন? মোটামুটি পেপসির আলু আপনার 530, 525 এরকম দরে তাদের রেট হয়ে গেছে এখন। হ্যাঁ, ওদের প্রথম থেকে রেট একদম। আচ্ছা, অথচ তাদের ফলন 80। তো আলুটা কি আলাদাভাবে চাষ করতে হয়? না, একই রকম ভাবে, একই রকম আলু, বীজটা খালি আলাদা। আচ্ছা, তো ওইটা রান্না করে খাওয়া যায় না? হ্যাঁ, খাওয়া যায়। তাহলে পেপসি আলু, চিপসের আলুর দাম যদি 500 টাকা হয়, তাহলে চন্দ্রমুখীর দাম এত খারাপ কেন? উৎপাদন বেশি হয়েছে। আচ্ছা, আর ওর চাষটা সীমিত চাষ ঠিক বললে হবে না। কোম্পানি একটা ঠিক করে নেয় যে আমি এত বিঘে চাষ করবো, কি এত একর। কিছু চাষির সঙ্গে কন্ট্রাক্ট থাকে যে আপনি আমার করবে, যার ইচ্ছা হবে করবে। যেমন আমি বিগত দিন পর্যন্ত আমি করেছি। আচ্ছা, করেছিলেন? হ্যাঁ, আমি করেছি, গত বছর থেকেই বন্ধ করেছি। আচ্ছা, কেন? ওতে লাভ নেই? লাভ নেই কথাটা নয়, কারণ পেপসি আলুর একটু সমস্যাও আছে। কীরকম?
যেমন মনে করুন বিঘে পিছু তারা ওষুধের একটা কন্ট্রাক্ট করে নেয় যে 1 বিঘে জমিতে ওষুধটা দেবো আমরা, আচ্ছা 2000 টাকা করে বিঘেতে তারা নেয়। আচ্ছা আচ্ছা, বীজের দাম মোটামুটি ঠিকঠাক থাকে। তারপরে ওদের মানে ওই পেপসি আলুতে প্রচুর পরিমাণে ইউরিয়া ব্যবহার করতে হয়, যার কারণে জমির 12টা বেড়ে যায়। আচ্ছা মেন এইসব ব্যাপার। মেন কারণ হচ্ছে এইটাই, জমি নষ্ট হয়ে যায়। জমি নষ্ট হয়ে যায়। তারপরে 2-1 বছর চাষ করার পর সেই জমিতে দেখা যায় কি আর পেপসি আলু সেই তুলনামূলক মানে আলুটা হয় না। জমির উর্বরতাটা নষ্ট হয়ে যায়। ওকে, এই হচ্ছে। যে কারণে আপনি বন্ধ করে দিয়েছেন। আমার মতো অনেক চাষিরা অনেকেই বন্ধ করে দিয়েছে। তো এইটা কি মানে জমি তো আপনি বললেন লিজে নেওয়া, হুম। কতটা রয়েছে মোট চাষ? আপনি কাজ করুন না। হ্যাঁ হ্যাঁ, আমার লিজের জমি আছে 3 বিঘা জমি আছে। মোট 3 বিঘা জমিতে চাষ করেছেন, হুম। পুরোটাই চন্দ্রমুখী, হ্যাঁ। তাই তো? হুম। তো এইখানে কি দাদনের ব্যাপার আছে নাকি? দাদন বলতে আপনার মানে বীজটা যে মহাজনের থেকে নিয়েছে আলু তাকেই বিক্রি করতে হবে এমন না কি? না, আমি সেইভাবে সেরকম কোনো করি না। আপনি নিজে একদম নিজের টাকায় কিনি, নিজের টাকায় কিনে? সমস্ত টাকা নিজে খরচ করি। আচ্ছা হুম, ওইসব আমি করি না। বীজটা নিজের টাকায় কেনা, সার নিজের টাকায় কেনা। এবার আমার পোষালো বিক্রি করলাম, নাহলে স্টোর করলাম, এইরকম। তো দাদা যত দিন যাচ্ছে, প্রায় 1.5 মাস ধরে ঘুরছি, যত দিন যাচ্ছে সে আপনার পোখরাজ বলুন আর কলম্বো বলুন, হেমাঙ্গিনী বলুন আর এখন চন্দ্রমুখী, তো যত দিন যাচ্ছে দাম তো ক্রমাগত তলানির দিকে চলে আসছে। তো এতে আপনাদের পকেটে কিছু আসা তো দূরের কথা, খরচাটাকে উঠছে? এই যদি এই যদি মনে হচ্ছে বিঘা পিছু আপনার 7-8 হাজার টাকা লোকসান হবে। বিঘা পিছু 7,000 টাকা 8,000 টাকা, তো এই যে নোকসানের ধাক্কা, এইটা কিভাবে আপনারা সামলাবেন? কিছু করার নেই, কে দেবে? আমরা তো ভাগ চাষি বা লিজ চাষি, আমাদের এই ভর্তুকিটা কে দেবে? যে জমির মালিক আছে সে পেয়ে, এর খেসারত আমাদেরকেই দিতে হবে। আপনাদেরকেই দিতে হবে। যে আমার নিজস্ব জমি হলে আমি কৃষক বন্ধু পেলাম, পিএম কিষাণ সম্মান পেলাম, হ্যাঁ সেখান থেকে হয়তো পুষিয়ে গেল, কিন্তু আমার তো এখানে কিছু নেই। চাষ করলাম, আপনি লাভ হলো, কিছু পেলাম না। কিষাণ বন্ধু এসব পান না? জমি তো আমার নয়। আচ্ছা, জমি যার তার। আচ্ছা, এই যে একটা খুব ভালো কথা আপনি বললেন, এই চাষটা আপনি করছেন আর কৃষক বন্ধু জমির মালিক পাবেন। হ্যাঁ অবশ্যই। তো জমির মালিক যখন পাবেন, সে যখন চাষ করছে না, তো আপনাকে কিছু টাকা দেয় না? তবে এই ধরনের মানসিকতা কোনো জমির মালিকেরই নেই। নেই। সে কিষাণ সম্মান পাচ্ছে, কৃষক বন্ধু পাচ্ছে, আবার আমার জমি থেকে সে বিনা খরচে সে টাকা লাগাচ্ছে না, কিছু নয়। এই আপনাদের মানে এই জমির মানে পয়সাটা কিভাবে, পয়সা দিতে হয় না আলু দিয়ে দাম শোধ করতে যে হয়? যেমন চুক্তি করে, কেউ টাকা দিয়ে চুক্তি করে, কেউ আচ্ছা। আলু দিয়ে চুক্তি করে। তো যদি টাকার কথায় বলি, বিঘা প্রতি কেমন খরচা আছে আপনাদের এই সব এলাকাতে? আমার চন্দ্রমুখীর ক্ষেত্রে মোটামুটি 30,000 টাকা না, করে দিচ্ছি। আলুর হিসাবে নাকি? আপনি জমিটা নিলাম, আমি আমার খুশি আমি যে কোনো আলু চাষ করতে পারি তো হ্যাঁ, নাকি? হ্যাঁ, অবশ্যই। তাহলে বিঘা প্রতি, আমি জমির খরচার কথা বলছি না, আপনি যে মালিকের থেকে জমিটা নিয়েছেন কিরম খরচা পড়তে পারে মানে কি লিজ নিতে? চুক্তি আমার যেমন এই জমিটার আলুর কথা হয়েছে বিঘা পিছু 10 খানা। বিঘা প্রতি 10 খানা, ফলন যাই হোক আপনাকে 10 প্যাকেট দিতে হবে। আর যদি আপনি না দিতেন তাহলে টাকা দিতে হতো হ্যাঁ, না? টাকাটা কমই চলে, বেশিরভাগ আলু দিয়েই শোধ হ্যাঁ, করতে হয়, তাই তো? মানে পকেট থেকে টাকাটা বের করা একটু অসুবিধে। আলুটা হয়ে গেল, দিয়ে দিলেন। ওকে, তার মানে যার জমি রয়েছে উনি আপনার থেকে আলুও নিচ্ছেন, কৃষক বন্ধুও পাচ্ছেন, আবার জমির যদি কিছু ক্ষতি হয় সে ক্ষতিপূরণও উনিই পাচ্ছেন। মাঝখান থেকে আমরা কিছু পাই না, আর যদি সেটা পাওয়া কিন্তু যায় এটা তো অন্যায়। অন্যায় তো সেটা সবাই জানে, জমিটা সরকার যার কি হোক, জানে না? ক্ষতি হলে তো ফসলের ক্ষতি হয়, জমির তো ক্ষতি হয় না। হ্যাঁ বলছি, এটা কি সরকার কি জানে না? সরকার তো সরকার নিশ্চয়ই জানে, যে লিজ চাষিরা কিছু পায় না, অথচ জমির মালিক লিজে দিচ্ছে, ভাগে দিচ্ছে। কিন্তু এটা তো তাহলে জমির মালিককে মানে মানসিকতার খাতিরে কিছু তো দেওয়া উচিত না? দেয় কি সেরকম? না, দেয় না। অ্যাকাউন্ট তার, মানলাম সব কিছু তার, তাহলে কিন্তু সে টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকবে না তো আমার অ্যাকাউন্টে ঢুকবে না, তার অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু আপনারা তো এইটা একটা আপনাদের আছে কোনো ইউনিয়নের ব্যাপার আছে আপনাদের? আচ্ছা, কৃষক শ্রমিকদের বা চাষিদের এদের কোনোদিন ইউনিয়ন হয়েছে দেখেছেন? ইউনিয়ন নেই। নেই তো। হলে ব্যবসাদারদের মধ্যে আছে। হলে একটু সুবিধা হতো, তাই না? সুবিধায় তো সর্বদাই, সব ক্ষেত্রে ইউনিয়ন থাকলে সবই সুবিধা হয়। সুবিধা কিছু করার নেই। তাহলে এখানে মানে আপনি তো বলতে পারেন হুম। যে আমি যখন করছি আমাকে অন্তত যদি আপনি 6,000 টাকা পান, অন্তত আমি 2,000 টাকা দিন, সেটা তো বলা যেতেই পারে, তাই না? এই কথা তো বলা হয়েছে। আচ্ছা, বলা হয়েছে। জমি তো আমার, মানুষের চাষ করতে দিয়ে আছে লিজ চুক্তিতে, এটা বলা হয়েছে।
আচ্ছা, তাতে কিছু সভা হয়। ওকে, তাতে কিছু বেরোয়নি। কতদিনে খুলছে এটা? এটা আমার আছে 3.5 মাস। 3.5 মাসে হয়ে গেছে। তো এই আলুটা কি এখন মাথায় রেস্টে রাখাটা কি দরকারি? না হ্যাঁ? সেটা ব্যাপার না। না না, অনেক জায়গায় দেখছি সব ওই চারিপাশেই, বিশেষ করে এই চন্দ্রমুখী আলুটা মাঠে খড় চাপা দিয়ে 8 দিন 10 দিন রাখা হচ্ছে। তো দেখুন, এটার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ একটা আশায় থাকে যে খোলা মার্কেটে মাঠ থেকে যদি আলুটা বিক্রি করতে পারি, তার থেকে যদি কিছু লাভ পাওয়া যায়, সেই আশা নিয়েই তারা করে। আচ্ছা, যখন দেখতে পাচ্ছে যে না একেবারে আর কিছু উপায় নেই, তখন হিমঘরে ঢুকতে হচ্ছে। এটাই ব্যাপার। কারণ আমি যদি এই মুহূর্তে আমি ভালো দাম পাই, তাহলে কি আলুটা আমার স্টক করা দরকার আছে? নিশ্চয়ই নয়। তো কি মনে হচ্ছে, দাম তো এক্ষুনি এই মুহূর্তে তো দাম যা হচ্ছে শুধরাবার নয় না। তো তাহলে ধরে নেওয়া যেতে পারে আপনি পুরোটাই স্টোর করবেন, তাই তো? আমার তো সেটাও মনে হচ্ছে না, কারণ আলুর ভবিষ্যৎ খুব খারাপ দেখছি। ভবিষ্যৎ তো খুব খারাপ, মানে যেভাবে দিন প্রতিদিন দাম নিচে নামছে, কোথায় গিয়ে যে থামবে কেউ বলতে পারছে না। সেক্ষেত্রে স্টোরে রাখলে সেখানেও তো একটা খরচার ব্যাপার আছে নাকি? হ্যাঁ, অবশ্যই। স্টোরে এখান থেকে আপনার স্টোরটা আছে, এই যে হিমঘর দেখা যাচ্ছে, এখান থেকে আচ্ছা, এইটা হিমঘর রয়েছে। আচ্ছা, এখানে আছে, কানদি আছে, 50 টাকা খরচ হচ্ছে আপনার এখান থেকে পাশে, তাও 50 টাকা খরচা রয়েছে। কারণ বস্তায় খরচ আছে, বাঁচাই খরচ আছে। বস্তার দাম তো বেড়েছে। বস্তার দামটা কি আপনারাই দিতে হয় না? হ্যাঁ, সে তো বটে। আপনাদেরই। আমি যদি চাষি হয়ে যদি হিমঘরে ঢুকি, আপনি যদি ঢোকান তাহলে আপনাকে সবকিছুই কিনতে হচ্ছে। তাহলে এখান থেকে আপনার 50 টাকা তো এখানেই খরচা হয়ে গেল, লেবারটা আপনার দিতে হচ্ছে না। আচ্ছা, এই ওয়েদার যে কদিন ধরে ঘোলা ঘোলা হচ্ছে, এই মুহূর্তে যে আলু ম্যাচিওর হয়ে গেছে, এখন যদি বৃষ্টি হয় কি আলুর ক্ষতি? অবশ্যই হবে না। জমিতে যদি জল না জমে তাও কি ক্ষতি? মানে যে জমিগুলো আপনার গাছ বেঁচে আছে, তাতে হয়তো ক্ষতিটা একটু কম হতে পারে। আচ্ছা, যেগুলো গাছ মরেছে, কারণ আমার জমিতে গাছ মরেছে দেখতে গাছ পাচ্ছি, গাছ শুকিয়ে গেছে, সেগুলো আলু পচার সম্ভাবনা আছে। আচ্ছা, আলু পচে যাবে, ওই কারণে একটু তাড়াহুড়ো করে তোলা। অবশ্যই। আমার তো ইচ্ছা ছিল যে এই মাসটা চৈত মাসের প্রথমের দিকটা ভাঙবো, কিন্তু ওয়েদারের একটা আপডেট তো 3.5 মাসের পরেও এটা রাখা যেতে পারে এখনো, যদি ওয়েদার ভালো থাকে? হ্যাঁ, অবশ্যই রাখা যেতে পারে। আচ্ছা, এতে কোনো ক্ষতি নেই? ক্ষতি নেই বলতে, মানে বৃষ্টি যদি না হয় কোনো ক্ষতি নেই এতে? দাদা পোকার ক্ষেত্রে ওষুধ দিতে হতো। আচ্ছা, ওষুধের খরচাটা বাড়তো। আচ্ছা, তো আমি বলছি, এই যে মাঠে যে চন্দ্রমুখী আলু চারিদিকে রাখছে, এটা কি রাখা দরকার? মানে যে খোলা যে একটা বলে টাইট হওয়ার ব্যাপার থাকে, এই 3.5 মাসে উঠছে, কি এখনো ছাল পাতলা থাকবে? ডাইরেক্ট যদি বস্তায় ভরা হয় ছাল? এই মুহূর্তে যদি আলুটাকে ভরা হয় তাহলে ছাল কাটবে। এটাকে একদিন ফেলে রাখলে আলুটা শুকিয়ে যাবে, ছালটা মোটা হয়ে যাবে, তাহলে ছাল। ওকে, এটা কি শুধু চন্দ্রমুখীর ক্ষেত্রেই হয়? হ্যাঁ, চন্দ্রমুখীর ছালটা একটু পাতলা হয়। খুব সূক্ষ্ম জাতীয় আলু, এটার উপরে প্রচুর কদর আছে। প্রচুর কদর আছে, কিন্তু সত্যি বলতে কি এখন আর চন্দ্রমুখী তার প্রকৃত কদর পাচ্ছে? এতে তো চন্দ্রমুখী চাষের ক্ষতি। ব্যবসাদাররা বা যারা বিক্রি বাচা করছে, তাদের ক্ষেত্রে তারা আপনাকে চন্দ্রমুখীটা, আপনার চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো, এই আলুগুলো একরকম দেখতে, একদম বোঝা যায় না। এটাকে একমাত্র যাচাই করতে গেলে তাহলে রাঁধতে হবে। তার আগে তো আপনার পকেট থেকে পয়সা খসে গেল। হ্যাঁ, আপনি তো চন্দ্রমুখী বলে কিনে নিয়ে গেলেন, বাড়িতে গিয়ে খাচ্ছেন হেমাঙ্গিনী বা কলম্বো। আমরা চাষি হয়ে আমরা নিজেরাই ঘাবড়ে যাই যে কোনটা কি, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তাহলে সাধারণ মানুষ আর কি হবে? এইটাও একটা বড় কারণ চন্দ্রমুখীর দাম কাটার। সরকার তো অনেক দিন ধরেই, প্রায় দিন 15 বেশি হয়ে গেল, সরকার ঘোষণা করেছে যে আলু কিনবে, দামও একটা নির্ধারণ করেছে, কুইন্টাল পিছু 950 প্রায়। তো আপনারা কোনো খবর রেখেছেন এই ব্যাপারে? হ্যাঁ, আমরা জানি যে সরকার আলু নিচ্ছে, এই খবরটা আমরা শুনেছেন, কিন্তু কি মারফতে নেওয়া হচ্ছে, কার মারফতে নেওয়া হচ্ছে এবং কোথায় গেলে সেটা দিতে পারবো, সেটা তো আমাদের জানা নেই। সেটা পরিষ্কার না। আর যে আলু নিচ্ছে, এটা তো একদম গল্প কথা না, এটা শোনা কোথায়। সরকার বলেছে এটা সত্যি কথা, এখন নিচ্ছে কি না নিচ্ছে এখন সেটাই হচ্ছে ব্যাপার। এবার যদি মানে নেওয়া হচ্ছে, সেটা পঞ্চায়েতের মারফত হতে পারে, সেটা মান্ডির মারফত হতে পারে, কিন্তু সেসব তো কোনো খবরই পাচ্ছি না। এবার একটা চাষির কাছ থেকে তারা কত টন আলু নেবে, এটাও একটা জানার ব্যাপার আছে। ঠিক কি আলু নেবে সেটাও জানার ব্যাপার আছে, কেন একটা দাম বলেছে, যদি 450 টাকাও চন্দ্রমুখী হয় তাহলেও তো ক্ষতি, লস তো।
চন্দ্রমুখী মোটামুটি যদি আপনাদের মাঠে 500 টাকা হয় অবশ্যই, হ্যাঁ। তবে কিছু লাভ হবে, তাই না? ওইটাই আমাদের টার্গেট ছিল যে 500 থেকে 510-15 পর্যন্ত চন্দ্রমুখীর মার্কেট হতেই হবে। হতেই হবে, তবে গিয়ে কিন্তু চন্দ্রমুখী চাষে কিছু লাভ আছে, নাহলে 450 তো জ্যোতিরই দাম হয়ে যাবে। হ্যাঁ। তাহলে এই যে আপনি বলছেন খবর পাচ্ছি না, তো খবরটা আপনারা কোথা থেকে পাবেন? না খবরটা পেলে আপনারা কিভাবে আলুটা দেবেন, এই দায়িত্বটা কার? আপনাদের এখানে কোনো মাইকিং হয় না যে সরকার? এখনো পর্যন্ত মাইকিং হয় না, এর আগেও কখনো মাইকিং হয়নি, শুনতেও পাইনি, হয়তো যদিও হয়ে থাকে হয়তো শুনতে পাইনি। আচ্ছা, না হলেও আপনাদের এখানে তো পুরোটাই আলু চাষ, সবাই এখানে আশপাশে আলু চাষ, তাহলে তো কানেও কিছু আসা উচিত নাকি? এবার দেখুন, যার সোর্স লাইন আছে সে তার নিজের আলু সরকারের কাছে বিক্রি কানে তো করবে। আসবে, তাহলে আশপাশে কি হচ্ছে সেটা খবর তো রাখাই যায় নাকি? কানে তো হ্যাঁ, চলে হ্যাঁ। আসে, খবর তো রাখতে আসে হয় তো না, অনেক কিছুই, কিছু কথা তো জানতে কানে তো চলেই অনেক আসে। কিছুই পাই, কিন্তু এমন সেটা- কোনো কথা আপনার এখনো? না অনেক কিছুই জানতে পারা যায়, কিন্তু সেই জানতে পারলেই তো হবে না, তাকে সেই সুবিধাটা পেতে হবে। তো পেতে হবে। আমি জানতে পারলাম, বুঝতে পারলাম, কিন্তু সেই সুযোগটা তো আমাকে দিতে হবে। কেউ একজন চাষি বললো যে ওটা ব্যবসাদারদের থেকে নেবে, সরাসরি কৃষকদের থেকে নেবে না, স্টোরে নিয়ে গেলে নেবে। না, সেটা নিয়ে সেই মন্তব্য করতে পারবো না, কারণ ওটা নিয়ে হ্যাঁ, জানা নেই, সেটা নিয়ে আমাকে- এখনো যথেষ্ট জল্পনা রয়েছে, ধোঁয়াশা রয়েছে, এই ব্যাপারটা পরিষ্কার নয়। হুম, হুম।